আসসালামু আলাইকুম। টক উইথ কবিরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী লুৎফুল কবির। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ ব্যক্তি, যিনি কুষ্টিয়ার একজন কৃতি সন্তান এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী এইচ.এম. রাকিব, যিনি একাধারে একজন লালন গবেষক এবং একজন ব্যক্তিগত পেশাগত জীবনে উনি একজন শিক্ষক। পাশাপাশি তিনি একজন সঙ্গীত প্রশিক্ষকও বটে। আমরা কিছু সময়ের জন্য আজকে তার সঙ্গ নেব। জনাব রাকিব, আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। অনেক ধন্যবাদ। আমি বরং প্রাউড ফিল করছি, আপনার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি, বিশেষ করে চ্যানেল টিটি এবং সিটিটি নিউজ মাল্টিমিডিয়াকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। আমরা আসলে আপনার সাথে যে বিষয়গুলো জানতে চাইবো সেগুলো একেবারেই আমরা খুব স্বল্প পরিসরে আমরা দর্শককে জানানোর চেষ্টা করব এবং আপনি আমাকে সংক্ষেপে এটি শেয়ার করবার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা একটু জানতে চাই যে আসলে আপনি একজন শিক্ষক, কিন্তু পাশাপাশি আপনি একজন সঙ্গীত শিল্পী। এই শিক্ষক সঙ্গীত শিল্পী এই দুটো কিন্তু পাশাপাশি যায় না। কি করে এই জায়গায় আপনি পৌঁছলেন? আমি আসলে সঙ্গীতের ক্ষেত্রে বলতে গেলে পড়ালেখা শুরু করার আগে থেকে আমি আসলে গানের প্রতি পাগল, সুরের প্রতি পাগল। আমি কুষ্টিয়ার ছেলে, তো আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাই তো সেখানেও তার বাণী শুনতে পাই। আমি যদি লালনের আখড়া বাড়িতে যাই সেখানেও লালনের বাণী আমি শুনতে পাই। তো এইরকম বহু জায়গাতে আসলে গেলেই যারা নামি দামি মরমী শিল্পী কবির বাসায় যাই বা তার আখড়ায় যাই, তো আমরা আসলে সুরের সঙ্গে সম্পৃক্ত অটোমেটিক হয়ে যাই। তো লেখাপড়া যখন শুরু করি তখনও আসলে আমি গান করি এবং পড়ালেখা করি, যার কারণে আসলে পড়াশোনা করতে করতে চাকরি করতে করতে আমি সঙ্গীতটাকে ছাড়তে পারিনি। আমি সঙ্গীতটাকে ধরে রাখবো এবং ধরে আছি ইনশাআল্লাহ। মূলত আপনি কত সাল থেকে সঙ্গীতে প্রবেশ করলেন? ওই যে আগে একটু বলেই ফেললাম যে পড়ালেখা করার পূর্বেই আমি সুরের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছি। তারপরেও সঙ্গীত আমাকে অনেক দিয়েছে, যার কারণেও বলতে পারেন যে আসলে সঙ্গীত আমি ছাড়তে পারি না। আমি একই সাথে শিক্ষকতা করি, আবার সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। এখনও নিজেকে শিল্পী হিসেবে হয়তো আখ্যায়িত করতে পারিনি, কিন্তু প্রচণ্ড ভালোবাসি গানকে, আমি সুরকে প্রচণ্ড ভালোবাসি। আমি শিক্ষকতা করি। আমি আমার যারা বাচ্চা কাচ্চা, আমার যারা ছেলে মেয়ে, স্কুলের ছেলে মেয়ে, তারা আমার প্রতি ভীষণ প্লিজড, আমাকে ভীষণ ভালোবাসে। সঙ্গীত করি সেজন্যও না, আমি সুর পাগল মানুষ, তো আমি বাচ্চাদেরকে ভালোবাসতেও ভীষণ পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সুরের সঙ্গেই আসলে থাকতে চাই আমি, তো আছিও ইনশাআল্লাহ সুরের সঙ্গে। একটু যদি বলেন যে আসলে সঙ্গীতে কেন? ওই যে বললাম, কুষ্টিয়ার মাটি তো আসলে সুরের মাটি, কুষ্টিয়ার মাটি তো আসলে সঙ্গীতের মাটি। আজকে কুষ্টিয়ায় যারা নামি দামি শিল্পী, তারা সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বাউল গান করে। যদি উল্লেখযোগ্য কিছু মানুষের নাম বলি, আমার ওস্তাদ শফি মণ্ডল, সালমা গান করে, আর এরকম নামি দামি শিল্পীরা কুষ্টিয়াতে গান করে, সারা বাংলাদেশে গান করে, দেশের বাইরেও তারা গান করে। আপনি তো একজন শিক্ষক। শিক্ষকের বিষয়ে আমরা সবসময় একটা বিষয় চর্চা করে থাকি যে একটি শিশুকে মা বাবা জন্ম দেন, আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু শিক্ষক একটি মানুষকে মানবিকভাবে পরিপূর্ণ করে তোলেন। আপনি শিক্ষক হয়ে আবার শিল্পী, সেখানে আপনার কাছে এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে যে শিক্ষক যেমন মানবিক গুণাবলী দিয়ে থাকেন একজন শিক্ষার্থীকে, একজন শিল্পী কি সেটি পারেন? আসলে একটা জটিল প্রশ্ন। আপনি রিপোর্টার মানুষ, তো প্রশ্নগুলা সহজ না। তারপরে আমি বলবো যে শিক্ষকতার পেশা এবং আমার শৈল্পিক সত্তা, আমি দুটোই দিয়ে আমি একটা বাচ্চাকে তাদেরকে উপদেশ দিয়ে লেখাপড়া করায় একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার ভীষণ প্রয়াস আমার মধ্যে। আমি চেষ্টা করি শিক্ষকতা এবং শৈল্পিক মনোভাব দিয়ে ওদেরকে আমি মানুষ করার। আমি পেরেছিও। আমার শত বা হাজারের অধিক আমার ছাত্র আছে যারা গানও করে, আবার ভালো ভালো জায়গায় তারা
পড়াশোনা করে। এখান থেকে আমি ধন্য, ভীষণভাবে ধন্য আমি। দর্শক, আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী এইচ.এম. রাকিবের সঙ্গে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সঙ্গীত শিল্পী রাকিব তিনি একজন শিক্ষক, পাশাপাশি তিনি সঙ্গীত শিল্পী। কিন্তু শিক্ষক কিভাবে সঙ্গীতে এলেন সেটিও তিনি বলেছেন, এবং একটি প্রশ্ন ওনার কাছে ছিল, সেটি হলো যে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে মানবিক গুণাবলী দিয়ে তৈরি করেন, সঙ্গীত কি সেটি পারেন কিনা, সেটিও তিনি খুব সুন্দর সাবলীল ভাষায় তার যেই অন্তরাত্মার যেই ফিলিংস রয়েছে, যে অনুভূতি রয়েছে, সেটি দিয়ে তিনি সেটি বোঝানোর চেষ্টা করছে। আমরা একটু জানতে চাইবো জনাব এইচ.এম. রাকিব, আপনি টেলিভিশন বা বেতারে কত সাল থেকে? টেলিভিশনের পথটা আসলে আমি একদমই চিনতাম না। আমার পরম শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধেয় আমার ওস্তাদজি, উনি বাংলাদেশ টেলিভিশনের একজন বিশেষ গ্রেডের শিল্পী, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান উনি করেন। তারপরে উনি সুরকার, সঙ্গীত পরিচালক জনাব আশরাফ মাহমুদ। আসলে ওনার হাত ধরে আমার টেলিভিশনে আসা, ওনার প্রচেষ্টা, ওনার শেখানোর ধরন, উনি যেভাবে আমাকে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছেন, আসলে সেভাবে আমি প্রস্তুতি নিয়েছি বলেই আমি বাংলাদেশ টেলিভিশনে 2009 সালে আধুনিক গানে তালিকাভুক্ত হয়েছি, এবং এই সম্প্রতি 2023 সালে আমি বাংলাদেশ টেলিভিশনে নজরুল সঙ্গীতে আমি তালিকাভুক্ত হয়েছি। এছাড়াও কমাস হচ্ছে আমি বাংলাদেশ বেতারে আধুনিক গান এবং রবীন্দ্রসঙ্গীত আমি দুটোতেই আমি তালিকাভুক্ত হয়েছি। এর পিছনেও মানে অসম্ভব আমাকে যিনি সহযোগিতা করেছেন, উনি আমার বলতে পারেন যে পথ প্রদর্শক এই সঙ্গীত লাইনের, জনাব আশরাফ মাহমুদ স্যার। ওনার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা এবং সম্মান। এছাড়া আসলে শুধু আশরাফ মাহমুদ নয়, তার সঙ্গে আমি ছোটোবেলা থেকে আমি যে বাউল শিল্পী বিখ্যাত শফি মণ্ডলের কাছে দীর্ঘদিন গান শিখেছি। সরকার আমিরুল ইসলামের স্যারের কাছে দীর্ঘদিন গান শিখেছি। সরকার আমিরুল ইসলাম স্যার উনি আসলে শুধু আমার সঙ্গীত শিক্ষক নন, উনি আমার একাডেমিকও শিক্ষক। তার কলেজেই আমি আসলে পড়াশোনা করেছি। আর এলাকার গ্রামের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে। সেখান থেকে সুর থেকে আমি ছিটকে যেতে পারি না এবং হয় না, যার কারণেই এই গানে আসা এবং টেলিভিশনে গান করা এবং রেডিওতে গান করা, গানেই থেকে যাওয়া। আরেকটি বিষয় একটু যদি আপনি মাঝে কথা বলার ফাঁকে বলেছেন যে বাউলের কথা বলেছেন, তারপরে আপনি যেহেতু বলেছেন যে কুষ্টিয়া হচ্ছে সঙ্গীতের ভূমি, এটি তা আমরা জানি যে কুষ্টিয়ায় জন্ম নিয়েছেন লালন। একটি শব্দ আছে, আমরা অনেক অনেক ধরনের গান শুনি, নজরুল আছে, রবীন্দ্র আছে, লালন আছে, কিন্তু আসলে মৌলিক গান আসলে কোনটি একজন শিল্পীর ভাষায়? মৌলিক গান নিয়ে নানান আসলে উত্তর আছে এর। তবে আমরা যেটা সহজ করে বুঝি, মৌলিক গান বলতে যে গানটা আমার জন্যই লেখা, আমার জন্যই সুর করা এবং আমি গেয়েছি, ওই গানটা অন্য কেউ গাইনি, আমি রেকর্ড করেছি। এরকম মৌলিক গান আমার হাতে গোনা 20-22টা আছে, একদমই বেশিরভাগই আমার সুরে। আর বাদ বাকি টেলিভিশনে মৌলিক গানগুলো করি, বিশেষ করে সুজিও শ্যাম স্যারের সুর করা গান আমি গেয়েছি, শেখ সাদি খান স্যারের সুর করা গান আমি করতে পেরেছি। এমনকি এ যুগের অন্যতম সুরকার গীতিকার মিল্টন খন্দকার স্যারের লেখা সুরের গানও আমি করতে পেরেছি বাংলাদেশ টেলিভিশনে। একদম ধন্য। এইগুলো সবগুলো মৌলিক গানের মধ্যে আসলে ধরা হয়। ও গানটা আমি গেয়েছি, আর কেউ গায়নি, রেকর্ড করে। মৌলিক গানের ক্ষেত্রে আর কোনো আলাদা কোনো গ্রামার নেই? গ্রামার বলতে আসলে ওই যে বললাম যে ওই গানটা আমারই, ও গানটা আমার, ওই গানটাকে ভাঙলে কেবল আমার নামটাই বের হবে, কারণ ওই গানটা আমিই করেছি, আর কেউ করেনি, তাই ও গানটা মৌলিক। জনাব রাকিব, আরেকটু জানতে চাই, যেহেতু আপনি কুষ্টিয়ার সন্তান, আপনি নিজেই বলেছেন গানের ভূমি, সেই গানের ভূমিতে যেহেতু জন্ম নিয়েছেন লালন, আমরা জানি আপনি একজন লালন গবেষকও বটে। এখানে একটু বলবো, আপনার আগে আমি বলবো, আমি টেলিভিশনে আধুনিক করি, নজরুল করি, রেডিওতে আধুনিক করি, এবং হচ্ছে রবীন্দ্রসঙ্গীত করি। আমি এখনো কোথাও লালনের পরীক্ষায় দেইনি বা লোকসঙ্গীতের পরীক্ষায় দেইনি।
এটা আমার ব্যর্থতা বললেও আমি মেনে নেব, আমার অযোগ্যতা বললেও মেনে নেব। তবে হ্যাঁ, স্টেজে আমি অনেক সময়তে লোকসঙ্গীত গাই, লালন সঙ্গীত গাই, আমি এগুলো করি। যেহেতু আপনি লালনের চারণ ভূমিতেই আছেন, তো গবেষক বলতে আসলে ওই পর্যন্ত লালন আমাকে দেবেন না, সম্পর্কে আমাকে এই উপাধিটা গবেষক দেবেন না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে বাউল নিয়ে, লালন নিয়ে হোক আর বাউল নিয়ে হোক, এইটা নিয়ে আমার পড়াশোনা আছে। পড়াশোনা বলতে কি, আমি লেখাপড়া শেষ করছি বাংলায়, তো বাংলায় একটা বাউল পর্যায়ে আছে, সেখানে লালনের বাউলের গানের তত্ত্ব আছে, সেখানে ঠাকুরের যে ঠাকুরের কিন্তু একটা পর্যায় আছে বাউল পর্যায়। ঠাকুর যেমন 13টা পর্যায়ে গান উনি লিখেছেন, তার মধ্যে একটা বাউল পর্যায় আছে, আর লালনের বেশিরভাগই সবই তো বাউল পর্যায়ের। তো এইখান থেকে আমার একটা পড়াশোনা আছে ছোট্ট করে হলেও। তাছাড়া মোটেই গবেষক নই আমি। ভীষণ ভালোবাসি কুষ্টিয়ার গান হিসাবে, কুষ্টিয়ার সুর হিসাবে। যেমনটি আমি আধুনিক গান বা নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, ঠিক অতখানি আমি বাউল গানও ভালোবাসি। সে কারণেই আমি বলছি, যেহেতু আপনি লালনের চারণ ভূমিতে আপনার জন্ম, তো সে কারণেই আমার জানতে চাওয়া যে লালনকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? আমি আরেকটা সাইড আছে আসলে, কেন লালন আমাকে শুনতে হয়, কেন গাই আমি। আমি কিবোর্ড প্লে করি, অনেক বড় বড় মঞ্চে আমি কিবোর্ড বাজাই, অনেক ভালো ভালো জায়গাতে কিবোর্ড বাজানোর সুযোগ আমার আসছে এখন, এবং বাজাই আমি। তো সেইখানে তো শুধু কুষ্টা, যেহেতু সেখানে কুষ্টার শিল্পীরা আসলে আধুনিক নাই বললেই চলে, অল্প, নজরুল নাই বললেই চলে, অল্প, ঠাকুরের গানও কম। সেখানে বেশিরভাগ শিল্পীরাই হচ্ছে লোকসঙ্গীত গায়, লালন গীতি গায়, বিচ্ছেদ গায়, পল্লী গীতি গায়। তো আমাকে ওগুলো জানতেই হয়, না গাইলেও আমাকে সেভাবেই মন দিয়েই শুনতে হয়, এবং আমাকে করতে হয়, আমাকে আরও শুনতে হয় নিজেকে তৈরি করার জন্য। যেহেতু আমি তো ওই গান বাজাই, কিবোর্ড বাজাই আর হারমোনিয়াম বাজাই, আমি তো আসলে তাদের গাওয়া গানে আমি কিবোর্ড বাজাই, হারমোনিয়াম বাজাই, তাহলে আমাকে ওভাবেই শিখতে হয় ওগুলাকে। এখান থেকে এই গানের প্রতি সম্মানটাও আমার সমান, সব গানের মতোই সমান। জি, ধন্যবাদ জনাব রাকিব। আমরা একটু ছোট্ট বিরতি নেব। দর্শক, কথা বলছিলাম সঙ্গীত শিল্পী HM রাকিবের সঙ্গে। আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, বিরতির পর আবার এসে আমরা গানের জগতে প্রবেশ করব, গানের কনফিডেন্স টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। বিরতির পর আবার স্বাগত টক উইথ কবিরের সঙ্গে আছেন কাজী লুৎফুল কবির। আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী HM রাকিবের সঙ্গে, যিনি একাধারে একজন শিক্ষক এবং একজন সঙ্গীত প্রশিক্ষক, যার জন্ম কুষ্টিয়াতে। তিনি কুষ্টিয়ার একজন কৃতি সন্তান। জনাব রাকিব, আমরা বিরতির আগে আপনার সঙ্গে কথা বলার এক পর্যায়ে আমরা সঙ্গীতের মৌলিক গান সম্পর্কে জানতে চাইছিলাম আপনার কাছে। আপনি যেহেতু সঙ্গীতের মৌলিক গানের সঙ্গে আছেন এবং আপনি লালনের জন্মভূমিতে আপনার জন্ম, তো সেক্ষেত্রে আপনি এই যে অনেকটা সময় এরই মধ্যে পেরিয়েছে আপনার সঙ্গীতের সাথে সম্পৃক্ততা, সঙ্গীতের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বেতারে আছেন, বিটিভিতে আছেন, সঙ্গীত থেকে আপনার কি অর্জন আছে? আসলে অনেকগুলো হয়ে গেছে, আমি আমার অজান্তে আসলে পুরস্কারগুলো হয়ে গেছে। আমি জাতীয় শিক্ষক সপ্তাহে আমি বিভাগে গান করেছি, উপজেলা ফার্স্ট হয়ে, জেলা ফার্স্ট হয়ে, বিভাগে গান করেছি। এছাড়া আমি যেহেতু শিক্ষক মানুষ, আমাদের একটা ট্রেনিং হয়, 1 বছরের ট্রেনিং হয়, পিটিআই বলা হয়, পিটিআই, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট। তো ওখানে পিটিআই করলে একবার সারা বাংলাদেশে একটা প্রতিযোগিতা হয়, জেলাভিত্তিক, যেসব জেলায় পিটিআই আছে প্রতিযোগিতা হয়। তো আমি সেখানে আমি কুষ্টিয়াতে পিটিআই করেছি 2013-14 শিক্ষাবর্ষে। তো সেখান থেকে আমি আধুনিক গান, লোকসঙ্গীত এবং নজরুল সঙ্গীতে 3টা ইভেন্টেই প্রথম হয়ে আমি বিভাগ পর্যায়ে প্রতিযোগিতায় যাই, এবং বিভাগ পর্যায়ে প্রতিযোগিতায় গিয়ে আমি আবারও 3টা ইভেন্টেই প্রথম হই। ওখান থেকে আমাকে আসলে যে ডিডি স্যাররা আছেন, তারা আমাকে নিয়ে বরং গর্বই করে ফেললেন যে আমাদের কুষ্টিয়ার ছেলে এবার আমরা নিশ্চিত
একটা পুরস্কার হলেও পাবো জাতীয় পর্যায় থেকে। তো আমি ঢাকাতে আসি 14 সালে, প্রতিযোগিতা হয়, সেখানে নামি দামি সব বাংলাদেশের কিংবদন্তি যারা শিল্পী আছেন, উস্তাদ আছেন, তারা বিচারক ছিলেন। আমি ওখানেও আধুনিক এবং লোকসঙ্গীতে আমি চ্যাম্পিয়ন হই, সারা বাংলাদেশে আধুনিক গানে এবং লোকসঙ্গীতে চ্যাম্পিয়ন হই। তো আমার আসলে এতই ভালো লেগেছে, আমি বোঝাতে পারবো না। আমার এত ভালো লেগেছে যে জাতীয় পর্যায়ে এসে আমি ভাবিনি। তো আমি দুটো ইভেন্টে আমি প্রথম হয়ে নিজেকে বরং গর্বিতই মনে করি। এবং শুধু এটুকু না, আমি কুষ্টিয়া যে পিটিআই, কুষ্টিয়া জেলার আশপাশে যতগুলো পিটিআই আছে যেসব জেলাগুলোতে, এই 1984 সালের পর থেকে মানে প্রথম হয়েছে ঢাকা থেকে, এখনো হয়নি কেউ। এই আমি অধম রাকিব, এইচ.এম. রাকিব, আমি 14 সালে জাতীয় পুরস্কার আমি নিয়ে যাই আধুনিক গানে এবং লোকসঙ্গীতে। আমার চরম প্রাপ্তি, বড় প্রাপ্তি আমার জীবনে। আপনার এই সময়ে আপনার যে অর্জনের কথা বললেন, সেই অর্জনের আলোকে যদি বলি, সমাজের যে এখন যে পরিস্থিতি, আমাদের সামাজিক অবকাঠামোগত যে অবস্থা, আমাদের অবক্ষয়, গান কি ভূমিকা রাখতে পারে? বেকায়দা প্রশ্ন একটা। গান তো হারিয়ে গেছে, সুর তো নাই, কণ্ঠতে স্তব্ধ হয়ে গেছে। একটা প্রোগ্রাম করতে পারবো কিনা, সব কিছু রেডি করে ফেলেছি, সব শিল্পী, ইনস্ট্রুমেন্ট, সাউন্ড সিস্টেম, স্টেজ সব রেডি করে ফেলেছি, শেষ না করা পর্যন্ত আমরা একদম বলতে পারি না যে এই অনুষ্ঠানটা হবে কিনা। তাহলে সমাজের কি পরিবর্তন করব আমরা? আমরা যারা গান করি, আক্ষেপ করে বলতে হয়, দুঃখ করে বলতে হয় কবির ভাই, সেটা হচ্ছে যে গান এখন মানুষ ধরে নিয়েছে এটা একটা পাপের ফসল। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখেন, কত প্রতিষ্ঠানে, কত দামি দামি জায়গাতে ছোট ছোট শিশুরা, ছোট ছোট বাচ্চারা কিভাবে নির্যাতিত হচ্ছে। এগুলো রোধ করা আসলে শিল্পীদের পক্ষে কতখানি সম্ভব আমার জানা নাই। তবে দেশ থেকে যদি কালচার উঠে যায়, দেশ থেকে যদি আবৃত্তি উঠে যায়, দেশ থেকে যদি নৃত্য, আর্ট, কলা, মানে কালচার লাইনের যেগুলো আছে যদি উঠে যায়, অচিরেই আমরা ধ্বংস হয়ে যাব। মানসিক দিক দিয়ে, আমরা শারীরিক দিক দিয়ে আমরা নিশ্চিত করে আমি কথাটা বলবো যে আমরা অচিরেই ধ্বংস হয়ে যাব। আমরা দরকার নেই গান খারাপ, আমার দরকার নেই ওয়েস্টার্ন গান করা, আমি গাইবো না। কিন্তু আমার যে কৃষ্টি কালচার, একটা দেশের কৃষ্টি কালচার ধর্মের সাথেই পড়ে। আপনি আমাকে যেভাবে বলেন না কেন, আমি কথাই বলবো, কৃষ্টি কালচার, দেশীয় যে কৃষ্টি কালচার, সেই দেশের যে ধর্ম, সেই ধর্মের সঙ্গেই যায় দেশীয় যে কৃষ্টি কালচারগুলা। আমি বলছি না যে পশ্চিমা কোনো কৃষ্টি কালচার কিংবা ভারতীয় কোনো কৃষ্টি কালচার, আমরা এমন করে বলছি না। শুধু মুসলমানের ক্ষেত্রেই বলছি না, আমি যে কোনো ধর্মের জন্য, যে কোনো দেশের জন্য, তার দেশের যদি কৃষ্টি কালচার, এই কালচারাল সাইডটা যদি বন্ধ হয়ে যায়, ওদের ক্ষতি অনিবার্য, মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে। আমি বলবো, আসুন ভালো গান শুনি। নজরুলের গান কি মসজিদে বাজানো হয় না? নজরুলের গান কি মন্দিরে বাজানো হয় না? হয়। তাহলে পরে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায়? তো আমি সেই জায়গা থেকে বেশি কিছু বললে হয়তো আমার দোষ হয়ে যাবে, আমি অতখানি বলবো না। তবে ভালো গান শুনুন, ভালো সুরের সঙ্গে থাকুন, সামাজিকতার মধ্যে থাকি, তাহলে দেশটা আমার এমনি এমনি ভালো হয়ে যাবে। আমরা প্রত্যাশা করি আসলে, যেটি আপনি হয়তো এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় সঙ্গীতের মধ্য দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত হয়েছে মুক্তিযোদ্ধারা বা সাধারণ মানুষ, এবং মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সঙ্গীতের অনুপ্রেরণায়। কিন্তু সঙ্গীত কিন্তু তখন কাজ করেছে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। তো আমাদের সমাজেও আমাদের মনে হয় যে সঙ্গীত সঠিকভাবে যদি থাকে,
মানুষকে যদি ভালো পথে আনবার জন্য সঙ্গীত হয়, তাহলে সেটি অবশ্যই সঙ্গীত অনুপ্রেরণা যোগাবে সমাজে মূল্যবোধ তৈরির জন্য। এটা আমাদের কাছে মনে হয়। একটা প্রশ্ন আপনি না করলে বলবো, সেটা হচ্ছে সঙ্গীতে কিভাবে আসলেন, তাই না? এমনি এমনি তো হয় না। গানে কিভাবে আসলেন? আমার এক মামা আছে, মনির মামা, আমি দেখতাম স্টেজে মামা গান করছে। আমার বড় ভাই মাসুম, দেখতাম যে গান লিখছে। আজকে আমার বড় ভাইয়ের গান একটা আছে, নবীন বরণের গান। আমার অঞ্চলে এবং বাংলাদেশের বহু কলেজে আমার গাওয়া গানটা বাজিয়ে হোক আর গেয়ে হোক আর নেচে হোক তাদের বাচ্চাদের বরণ করে নেয় অনেক বড় বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে। তোমরা নতুন, তোমরা নবীন, এলো শুভ দিন, ফুলে ফুলে তোমাদের করব বরণ, আজকে নবীন বরণ। আমার গাওয়া গান, আমার সুর করা, আমার আপন বড় ভাইয়ের লেখা গানটা। আমরা যে একটু শুনি সেটি সুরে, যদি এখানে কোনো যন্ত্র নেই আমাদের সামনে। আমি করছি। তোমরা নতুন, তোমরা নবীন, এলো শুভ দিন। তোমরা নতুন, তোমরা নবীন, এলো শুভ দিন। ফুলে ফুলে তোমাদের করব বরণ, ফুলে ফুলে তোমাদের করব বরণ, আজকে নবীন বরণ। তোমরা নতুন, তোমরা নবীন, এলো শুভ দিন, এলো শুভ দিন। চমৎকার, চমৎকার। আপনি মুক্তিযোদ্ধার কথা বলেছেন। আমি গর্বিত সন্তান আমার পিতার জন্য। আমার বাবা 1971 সালের একজন বীর যোদ্ধা ছিলেন। বাবা মারা গেছেন 2008 সালে। আব্বা ছোটবেলায় গান করতেন, আমি গল্প শুনেছি, এবং আব্বা হারমোনিয়াম বাজাতে পারতেন, আমি সেটাও দেখেছি। আমি তো আব্বা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, দীর্ঘকাল ইউনিয়ন কমান্ডার ছিলেন, এবং শেষের দিকে আব্বা উপজেলা কমান্ডার ছিলেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের বাবা দীর্ঘদিন কমান্ডার ছিলেন আমার বাবা। সেখান থেকে আমি গর্বিত। সব মিলিয়ে বলতে পারেন আমি একদম খুশির দিক দিয়ে, শান্তির দিক দিয়ে, সুখের দিক দিয়ে আমার বড় চাহিদা নাই। তো আমি একদম পরিপূর্ণ একটা সুখী মানুষ। মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আপনি। আমরা একটু শেষ করব। অনেকটা সময় আপনার সাথে আড্ডা হলো, অনেকটা সময় কথা হলো, অনেক কিছু জানলাম। গান নিয়ে আপনার ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনা? আমি কোনোদিন গান ছাড়তে পারবো না। আমাকে যদি মেরে ফেলেন, আমি কোনোদিন আমি বাদ্যযন্ত্র ছাড়তে পারবো না, আমি গান ছাড়তে পারবো না। আমি সুর করি, আমার বহু সুর করা গান আছে, আমার ভালো ভালো গান আছে, আমি সুর করা ছাড়বো না। আমার একজন বিখ্যাত গীতিকার আছেন, যার কথা না বললেই নয়, শহীদুল ইসলাম শাওন, মেহেরপুর জেলায় বাড়ি, গাঙ্গী থানায় বাড়ি। উনার বহু গান আমার কাছে আছে, উনি লিখলে গান আমাকে দিয়ে দেন। উনিও বাংলাদেশ টেলিভিশনের অ্যানালিস্টেড গীতিকার, তার বহু গান আমি সুর করি। আমি গান ছাড়তে পারবো না, আমি গান নিয়ে বাঁচতে চাই। তবে হ্যাঁ, আমি গান নিয়ে কখনো অরাজকতা তৈরি করি না, গান নিয়ে কখনো আজে বাজে করি না, গান নিয়ে কখনো অশ্লীলতা করতে আমি চাই না, আমি করিও না। আমি গানকে আমি এত পবিত্র ভাবি, সুরকে আমি এত ভালোবাসি যে সুর নিয়ে কেউ যদি আজে বাজে কিছু করে বেড়ায় আমার বরং ভীষণ খারাপ লাগে, কষ্ট লাগে আমার। আমি শুদ্ধ সুরের মধ্যেই থাকতে চাই, শুদ্ধ গানের মধ্যেই থাকতে চাই, মানুষকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবেসেও যেতে চাই। আমার একমাত্র লক্ষণ সঙ্গীত নিয়ে। আমরা চাই আপনি যেমনি একজন শিক্ষক, শিক্ষার্থীদের জন্য আপনি যেমন মানবিক মূল্যবোধটি ছড়িয়ে দেন, ঠিক একইভাবে আপনি নিশ্চয়ই মানবিক মূল্যবোধটি ছড়িয়ে দিবেন গানের মধ্য দিয়ে, এবং সেই আপনার গানটি হবে মানুষকে অনুপ্রাণিত করবে মানবিক মূল্যবোধের দিকে। এটি আমরা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ কবির ভাই। আমি এত বড় প্ল্যাটফর্মে এসে আমার সাক্ষাৎকার নেওয়া হবে সঙ্গীতের উপরে, আমার এখনো স্বপ্ন মনে হচ্ছে যে আমি কি আসলে স্বপ্নে আছি নাকি আমাকে সরাসরি সাক্ষাৎ আপনি নিচ্ছেন। বিশেষ করে আবারও ধন্যবাদ না হলে কেমন হয়ে যাবে চ্যানেল টিটি এবং সিটিটি নিউজ মাল্টিমিডিয়া। তো যাই হোক, অনেক ধন্য আপনি আমাকে এখানে বসিয়েছেন। আপনার এই নিউজের যে এই প্ল্যাটফর্ম, আমি এখান থেকে নিশ্চয় আরেকটু অনুপ্রাণিত হব, আরেকটু সুরকে ভালোবাসতে পারবো, আরেকটু মানুষকে ভালোবাসতে পারবো, এবং গান নিয়েই থাকতে চাই, সুর নিয়েই থাকতে চাই।
দর্শক শুনছিলেন জনাব এইচ.এম. রাকিব, যিনি একজন সঙ্গীত শিল্পী। তিনি সবচেয়ে তার বড় দিক হচ্ছে তিনি কুষ্টিয়ার সন্তান। যেহেতু কুষ্টিয়া একটি লালনের ভূমি, সেইখানেই তার জন্ম। সে কারণেই তার মধ্যে গানের একটি অনুপ্রেরণা, গানের একটি এটিকে নিজের জীবন বন্ধ হিসাবেই তিনি এটি নিয়েছেন। আমরা অনেকটা সময় তার সঙ্গে কাটালাম, তার কাছ থেকে কিছু জানবার চেষ্টা করলাম, তার গান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানার চেষ্টা করলাম, এবং গান মানুষের জন্য কি উপকারে আসতে পারে, মানুষের সামাজিক মূল্যবোধে কি পরিবর্তন আনতে পারে, ব্যক্তিক্ষেত্রে ব্যক্তির মূল্যবোধে কি পরিবর্তন আনতে পারে, তাও আমরা জানবার চেষ্টা করলাম। আমাদের সঙ্গে আপনারা সময় দিয়েছেন এই দীর্ঘ সময়, এই জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।